হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা অর্থাৎ HDRM বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে কৈশোরকাল, মানব বিকাশে কৈশোরকাল। এটি তোমাদের তিনটি পার্টে ভাগ করা হয়েছে। আমি তোমাদের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং সহজেই তোমরা এই চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় বা কোনো নোটস বা সাজেশন যদি লাগে তাও তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে আমি তত বেশি আরো মোটিভেট পাবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৈশোরকাল অর্থাৎ তোমরা ক্লাস 12 পড়ছো, তোমাদের অনেকের বয়স 16, কারো 17, কারো 18, কারো বা ম্যাক্সিমাম 19-20 মধ্যেই হবে। তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা তোমাদের নিয়েই আলোচনা করা হবে। আশা করি তোমরা খুব সহজেই এই চ্যাপ্টারটা বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। কৈশোরকাল বলতে বুঝি আমরা সাধারণত যে প্রান্তীয় বাল্যকাল, মানে বাল্যকাল যখন শেষ হচ্ছে এবং যখন প্রাপ্তবয়স্ক শুরু হচ্ছে তার ঠিক আগের যে মাঝখানে রয়েছে সেই মধ্যবর্তী সময়কে বলা হয় কৈশোরকাল। যেহেতু এই বয়সে অনেকটাই আকস্মিক ভাবে অর্থাৎ হঠাৎ ভাবে অনেক কিছু পরিবর্তন দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে, তাই এই সময়টাকে বলা হয় ঝড়ঝঞ্ঝার বয়স। স্ট্যানলি হল এটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলে উল্লেখ করেছেন। ইংরেজি শব্দ অ্যাডোলসিন থেকে কৈশোর কাল এসছে, আর সাধারণত এই অ্যাডোলসিন শব্দটি অ্যাডোলসিয়ার থেকে এসছে, যেটি একটি ল্যাটিন শব্দ আর যার অর্থ হলো বৃদ্ধি হওয়া। বিশিষ্ট মনোবিদ এলিজাবেথ হারলক কৈশোরকালকে দুটি ভাগে ভাগ করেছেন: প্রাক কৈশোরকাল 12 থেকে 15 বছর এবং প্রান্তীয় কৈশোরকাল 15 থেকে 19 বছর বয়স পর্যন্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10 থেকে 19 বছর বয়সকে কৈশোরকাল বলে অভিহিত করেছে। অনেকে আবার কৈশোরকালকে তিনটি ভাগে ভাগ করেছেন: প্রাথমিক স্তর 10 থেকে 13, মাধ্যমিক স্তর 13 থেকে 16 এবং প্রান্তিক স্তর 16 থেকে 19 বছর বয়স পর্যন্ত। কৈশোরকালের বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বা দেখা যায়, যেগুলো তোমাদের সঙ্গে অনেকটাই কিন্তু মিলে গেছে। দেখো সেই বৈশিষ্ট্যগুলো কি কি তোমাদের মধ্যে মিল রয়েছে, কি কি অমিল রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট যদি বৈশিষ্ট্য বলা যায় দৈহিকভাবে পরিবর্তন। এই সময় দেখবে কিশোর বা কিশোরীদের ক্ষেত্রে দৈহিক ওজন বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায় এবং কিশোর বা কিশোরীদের ক্ষেত্রে পেশিগত বৃদ্ধি পায়। তাছাড়া কিশোরীদের মধ্যে নারী সুলভের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং ছেলেদের মধ্যেও গোঁফ, দাড়ি ইত্যাদি হওয়ার মাধ্যমে পুরুষত্বের বিকাশিত হয়। এই সময়ে কিশোরীদের যৌন অঙ্গ বৃদ্ধি পায়, ঋতুস্রাব হয়ে থাকে। তাছাড়া পুরুষদের ক্ষেত্রেও অন্ডকোষ বৃদ্ধি পায় এবং তারা বীর্য উৎপাদনে সক্ষম হয়। কৈশোরকালে ছেলে মেয়েরা খুব আবেগপ্রবণ হয়, একটুতেই ভেঙে পড়ে, একটুতেই আনন্দিত হয়ে পড়ে। দেখো তোমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি মিল পাচ্ছ কিনা। কৈশোরকালের ছেলে মেয়েরা অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হয়ে থাকে, যেমন খুব জোরে গাড়ি চালানো বা অন্য জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাওয়া, এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। কৈশোরের ছেলেমেয়েরা অনেক সময় বিপথে চলে যায়, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক বা সমবয়সী বন্ধুরা যদি ঠিক পথে চালিত করে তাহলে কিন্তু সুপথে আসতে পারে। কৈশোরকালকে অনেকে প্রাপ্ত বয়স্কের প্রবেশ পথ বলে উল্লেখ করেছেন, কারণ এই সময় ছেলেমেয়েরা অনেকে নিজেকে বড় বলে মনে করতে থাকে। কৈশোরকালের বৈশিষ্ট্য বললাম, এবারে কৈশোরকালের চাহিদা নিয়ে আলোচনা করব। কৈশোরকালের চাহিদা এক এক সময় এক এক রকম হয়। তো প্রথমে যে চাহিদা সব থেকে বেশি দেখা যায় সেটা হলো যৌন চাহিদা। কৈশোর বয়সে যেহেতু যৌন অঙ্গের খুব দ্রুত পরিবর্তন হয়, তাই এই সময় তারা যৌন সম্পর্কে বা যৌন সম্পর্কিত বিভিন্ন কৌতূহল তাদের মধ্যে দেখা যায়। প্রত্যেকের মধ্যে দেখা যায় যখন এই বয়সে থাকে, বিশেষ করে 15 থেকে শুরু করে 20 বছর, 19-20 বছর বয়স পর্যন্ত, সেই সময় কিন্তু ছেলে মেয়েদের মধ্যে যৌন কৌতূহল দেখা যায়। অনেক সময় তারা ভুলবশত ভুল সম্পর্কে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তারা বিপথে চলে যায়, কিন্তু পরবর্তীকালে তারা এটা নিয়ে অনুশোচনা করে,
তাই ভুল সম্পর্কে যাওয়ার আগে নিজেকে সচেতন থাকতে হবে। এর জন্য দেখবে বিদেশে অনেক সময় সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা বলে একটা আলাদা করে ক্লাস নেওয়া হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ায় দুর্ভাগ্যবশত এটা নেওয়া হয় না। যদি সেক্স এডুকেশন বা যৌন শিক্ষার ক্লাস ঠিক মতো নেওয়া হয় তাহলে ভারতবর্ষে খুব কম পরিমাণে ধর্ষণ হবে। কেন এত পরিমাণে ধর্ষণ হওয়ার মেন কারণ কিন্তু এটাও বলা যেতে পারে, কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় কিন্তু যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন বলে কিছু নেই। কৈশোরকালে খেলাধুলার চাহিদাও অনেক বাড়ে, তাই এই সময় ঠিক মতো পর্যাপ্ত পরিমাণে জল পান করা। তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে দিনে কত লিটার জল খেতে হবে? 3 থেকে 4 লিটার জল খেতে হবে। দিনে 6 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে, 8 ঘন্টা যেন বেশি না হয়। তাছাড়া সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাছাড়া এই সময়ে স্বাধীনতার চাহিদা বৃদ্ধি পায়। ছেলেমেয়েরা ভাবে যে আমরা বড় হয়ে গেছি, স্বাধীন হয়ে থাকতে চাই, যা খুশি করব। ঠিক এই সময়ে বন্ধুত্বের চাহিদা বেশ ভালো দেখা যায়। সমবয়সী ছেলেমেয়েরা নিজেদের সমবয়সী, সেই ছেলে বন্ধুত্ব হোক বা মেয়ে বন্ধুত্ব হোক, নিজের নিজের বন্ধুত্ব সবাই খোঁজে। সেই ছেলে ছেলেও বন্ধুত্ব হতে পারে বা ছেলে মেয়েও বন্ধুত্ব হতে পারে। তো সেক্ষেত্রে বলবো এই সময় যে বন্ধুত্ব হয়ে থাকে সেই বন্ধুত্বটা খুবই সুদৃঢ় হয় এবং গভীর হয়। কৈশোরকালের অন্যতম চাহিদা হলো, বা এটা পজিটিভ দিকও বলতে পারো, যে জ্ঞান অর্জনের চাহিদা। অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, তাছাড়া পেশাগত চাহিদাও দেখা যায়। মাধ্যমিক পরীক্ষার পরে দেখবে অনেকে আর্টস, কমার্স বা সায়েন্স নিচ্ছে, পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরে অনেকে বিভিন্ন প্রফেশনাল কোর্স করে থাকে বা কেউ নর্মাল কলেজে ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা ছাত্র বা একটা ছাত্রী উচ্চ মাধ্যমিক পরে সে নিজস্ব চাহিদা অনুযায়ী বা নিজস্ব ইচ্ছা অনুযায়ী একটা নির্দিষ্ট পথ বেছে নিচ্ছে। এরপরে আমি তোমাদের এই অধ্যায়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, কৈশোর বিকাশের বিভিন্ন ক্ষেত্র। তোমরা জানো যে এই সময় দৈহিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব রকম ভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়। এখানে একটা টার্ম রয়েছে পিউবার্টি। পিউবার্টি হলো প্রান্তীয় বাল্যকাল, মানে বাল্যকালের ঠিক শেষ পর্যায়ে যখন হচ্ছে, তার শেষের দিকে, এবং যখন কৈশোরকাল শুরু হচ্ছে, এই যে মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময়ে মানুষের শরীর থেকে বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়, বিশেষ করে মাথা থেকে বা মস্তিষ্ক থেকে। তার ফলে কিছু পরিবর্তন আসে, এটাই হচ্ছে পিউবার্টি। এই সময় যেহেতু উচ্চতা এবং ওজন দ্রুত বেড়ে যায়, তাই এই সময়কে বলা হয় গ্রোথ স্পার্ট। এর আগে আমি আলোচনা করেছিলাম এই সময় শারীরিকভাবে, দৈহিকভাবে বা মানসিকভাবে অনেক পরিবর্তন দেখা যায়। যেমন ধরো ফুসফুসের ক্ষেত্রে যদি বলা হয়, একটা ছেলের যে ফুসফুস থাকে এবং একটা মেয়ের যে ফুসফুস থাকে, সেই ফুসফুসের মধ্যে কার্যকারিতা বলতে গেলে 25% বেশি থাকে ছেলেদের ফুসফুসে। এই সময় মানব দেহ থেকে বিভিন্ন যৌন হরমোন ক্ষরিত হয়, তার ফলে তাদের মধ্যে যৌনাঙ্গ পরিপূর্ণতা পায়। কিশোর কিশোরীরা এই সময় যদি তারা ঠিক মতো খেলাধুলা বা ব্যায়াম বা যোগ ব্যায়াম যদি করে থাকে, তাহলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, হৃৎপিণ্ড ঠিক থাকে। অনেক সময় দেখবে যে কম বয়সে হার্টে বিভিন্ন প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি ঠিক মতো খেলাধুলা করা হয় তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে হার্ট, লাংস সব ঠিক থাকবে। বা অনেকে দেখবে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, তাও কিন্তু যে মোটা হয়ে গেলে অনেক প্রবলেম হয়ে থাকে। বা ধরো ঘুমের মধ্যে অনেক সময় কষ্ট, বা লিভারের মধ্যে ফ্যাট জমে যাচ্ছে, বা বিভিন্ন স্কিনের প্রবলেম হয়ে থাকে। তো খেলাধুলা বা ব্যায়াম যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তাছাড়া এই সময়ে মেয়েদের মধ্যে একটা বিশেষ প্রবলেম দেখবে, সিস্ট বা ধরো পিরিয়ডস এর প্রবলেম বা বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যায়। তাই বলবো খেলাধুলা বা ব্যায়ামের সঙ্গে যদি যুক্ত থাকা যায় তাহলে কিন্তু এইসব থেকে মুক্তি পাওয়া যাবে খুব সহজে। কৈশোরকালের বিকাশের মধ্যে অন্যতম হলো জ্ঞানমূলক বিকাশ। জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝায় যে একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে যখন নতুনত্ব কিছু শেখাবে, সেটাকে বলা হয় জ্ঞানমূলক বিকাশ। কৈশোরকালের জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো বিমূর্ত চিন্তন, অর্থাৎ ধরো কোনো কিছু কল্পনা করা বা কিছু ভাবা। এবং ধরো অনেক সময় দেখা যায় বন্ধুদের সঙ্গে কোনো ইয়ার্কি বা কোনো ঠাট্টা চলছে, তো এটাকে হচ্ছে এক পুরো মানিয়ে নেওয়া। ঠিক আছে, বন্ধুদের মধ্যে ঠাট্টা ইয়ার্কি সব চলবে, কিন্তু অনেক সময় দেখবে যে একটু কেউ রেগে যাচ্ছে, সে কিন্তু তাহলে মানিয়ে নিতে পারছে না। তো সেক্ষেত্রে তাকে
মানিয়ে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে, কিন্তু অতিরিক্ত আবার ইয়ার্কি মারলেও মুশকিল। জ্ঞানমূলক বিকাশের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মেটাকগনিশন, অর্থাৎ এর দ্বারা কোনো জিনিস কতটা আয়ত্ত করতে পারবে, কতটা ভালো শিখতে পারবে, এগুলো হচ্ছে মেটাকগনিশন। এটা এমসিকিউ হিসেবে তোমাদের আসতে পারে। চিন্তনে অবরোহী যুক্তির প্রয়োগ, তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধর বললো এপ্রিল মে মাস, তো আমরা এপ্রিল মে মাস সম্বন্ধে কি আইডিয়া দিতে পারি, যে এপ্রিল মে মাস হচ্ছে খুব গরমকাল, লু বইতে পারে, এই সময় আম পাকে। তাহলে এর দ্বারা বিশেষ ধারণা থেকে একটা সাধারণ ধারণা বা আইডিয়া নিতে পারি, এটা হচ্ছে অবরোহী চিন্তন বা চিন্তন। এইবারে হচ্ছে চিন্তায় আরোহী যুক্তির প্রয়োগ। ধরো যে এই যে যুক্তিগুলো সাধারণত কৈশোরকালে শুরু হয়, যে অনেকে দেখবে ভাবো যে ধরো যে স্যার আইজ্যাক নিউটনের মাথায় যদি আপেলের জায়গায় ডাব পড়তো তাহলে কি হতো, তো অনেকে এসব ভাবনা চিন্তা রয়েছে। ঠিক আছে, কেন ডাব পড়লো না, তাহলে আমাদের এত অঙ্ক করতে হতো না, এত ফিজিক্স করতে হতো না। ঠিক আছে, কিন্তু যখন আপেল পড়লো আর স্যার আইজ্যাক নিউটনের মাথায়, তিনি ভাবলেন যে কেন এই আপেলটা উপর থেকে নিচে পড়লো, আর এর দ্বারা তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। কৈশোরকালে প্রাক্ষবিক বিকাশ আমি আলোচনা করেছিলাম। প্রাক্ষবিক বিকাশ মানে হচ্ছে ইমোশনাল। কৈশোরকালে প্রাক্ষবিক বিকাশ আমি আলোচনা করেছিলাম। প্রাক্ষবিক বিকাশ মানে হচ্ছে ইমোশনাল ডিমান্ড। প্রাক্ষবিক বিকাশের মধ্যে প্রথম হলো হরমোন। এই সময় যেহেতু বিভিন্ন হরমোন ক্ষরিত হয়, তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাক্ষবিক বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটি পরিবারে ঠিক মতো লালন পালন করে, তাহলে কিন্তু ছেলে মেয়েরা খুব সহজেই তার মা বাবাকে তাদের মনের কথা বলতে পারবে, ফলে তারা ছেলেরা বিপদগামী হবে না, মানে কোনো খারাপ রাস্তায় যাবে না। পরিবারের সামাজিক অবস্থানও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরো একটা ছেলে বা একটা মেয়ে যদি উচ্চ বিত্ত পরিবারে জন্মগ্রহণ করে, সে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী হবে, ওভার কনফিডেন্স হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় অহংকারী বা বদমেজাজি হয়ে থাকে। কিন্তু মধ্যবিত্ত পরিবারে যদি জন্মগ্রহণ করে, কিছুটা হলেও নমনীয় হয়ে থাকে, মানে মিডিয়াম ভাবে চলে, ঠিকঠাক যেমন হয়ে থাকে, আমরা যেমন মধ্যবিত্ত সবাই প্রায়। আর যারা নিম্নবিত্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যে ভাবে যে এটা নেই সেটা নেই। তো সেক্ষেত্রে বলবো যে উচ্চবিত্ত হোক বা মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক, যাই হোক, সবাই নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যেন কেউ বলতে না পারে যে তুমি নিম্নবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেছো। ঠিক আছে, সবাইকে ভালোবাসতে হবে, গুরুজনকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এটাই হচ্ছে একটা ছাত্র বা ছাত্রী বা আদর্শ ছাত্র বা ছাত্রীর কর্তব্য। কৈশোরকালের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বন্ধুত্ব। বিভিন্ন ভাবে বন্ধুত্ব হয়ে থাকে, খেলার মাঠে বা টিউশনে বা স্কুলে বা মাঠে ঘাটে, প্রায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ভাবে বন্ধুত্ব হয়ে থাকে। কিন্তু সব বন্ধুই একই ধরনের নয়, কিছু কিছু বন্ধুত্ব অনেক রকমের হয়ে থাকে। আর এই বন্ধুত্বের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এরা পুরো একই সমভাবাপন্ন হয়, এবং একই কাজে বা একই আলোচনা এরা সাধারণত করে থাকে। বন্ধুত্ব যেমন ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিক কি, যে বিভিন্ন ভাবে সহযোগিতা পাওয়া। খারাপ দিক কি, যে এরা অনেক সময় কুসঙ্গ পেলে যে খারাপ পথে বা বিপথে চলে যায়। তো যাই হোক, যে বন্ধুত্বের যে বিভিন্ন রকম ধরন রয়েছে, সব রকম বন্ধু কিন্তু একই হয় না। তো বন্ধুত্বের যে ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রথমে বলবো সাধারণ বন্ধুত্ব। সাধারণ বন্ধুত্ব মানে ধরো তোমাদের স্কুলের মধ্যে 50টা মেয়ে রয়েছে বা 50টা ছেলে রয়েছে, সেই 50টা ছেলে বা মেয়ের মধ্যে ধরো 5জন প্রপারলি বন্ধুত্ব হলো, বাদ বাকি কিন্তু সবাই বন্ধু, কিন্তু এর মধ্যে ভাবের আদান প্রদান হয়ে থাকে, কিন্তু খুব একটা হয়ে থাকে না। তো এরা হচ্ছে কমন ফ্রেন্ডশিপ বা কমন ফ্রেন্ড বা সাধারণ বন্ধু। অনিয়মিত বন্ধু বা ইরেগুলার ফ্রেন্ডশিপ মানে ধরো রাস্তায় ওই দেখা হলো হালকা ফুলকা, যে হাই হ্যালো কেমন আছিস না আছিস, তো এই যে ধরনের বন্ধুত্ব, ওকে বলা হয় যে অনিয়মিত বন্ধু। প্রকৃষ্ট বন্ধু বা ক্লোজ ফ্রেন্ড, এই ক্লোজ ফ্রেন্ড হচ্ছে যে কোনো একটা দুই বন্ধুর মধ্যে বা দুই বা চারটি বন্ধুর মধ্যে বা তিনটি বন্ধুর মধ্যে নিজের মধ্যে কথোপকথন করা, তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া, এবং তারা একে অপরকে কিছু গোপন কথা শেয়ার করে থাকে। এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বা প্রকৃষ্ট বন্ধু। ঘনিষ্ঠ বন্ধু বা ক্লোজ ফ্রেন্ড, এদের মতামত প্রায় একই থাকে,
মতের মিল থাকে এবং এদের বন্ধন শক্তিশালী হয়ে থাকে। পরিচিত বন্ধু বান্ধব মানে ধরো একটা ক্লাসের মধ্যে 40 জন বা 50 জন মেয়ে আছে, তো ওই নর্মাল জানাশোনা, কিরে ভাই কেমন আছিস, ওই হালকা বোলকা। তো এইটা হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব। সুবিধাভোগী বন্ধুত্ব, দেখো কিছু কিছু বন্ধুত্ব রয়েছে যারা সুবিধাভোগী, বিশেষ সময়ে আসে এবং তারা নিজের স্বার্থ সিদ্ধি করার পরে তারা চলে যায়। ধরো কোনো একটা বন্ধু রয়েছে, তো তার দরকার টাকার, তোমার কাছ থেকে 100 টাকা 200 টাকা নিল, পরে কিন্তু আর দিল না। তো এর উদ্দেশ্য কি ছিল, যে তোমার কাছে টাকা নেবে, টাকা নিয়ে চলে যাবে। অনেক বন্ধু রয়েছে যে অন্য কোনো একটা বন্ধুর সঙ্গে ঝগড়া বা ঝামেলা হওয়ার পরে তোমার সাথে কি করলো, ভালো করে ফ্রেন্ডশিপ করলো, কিন্তু আবার যখন ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেল তখন কিন্তু তোমাকে ভুলে গেল। তো এগুলো হচ্ছে সুবিধাভোগী বা স্বার্থবাজ বন্ধু। এবারে বলবো সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব মানে তোমরা খুব ভালোভাবে জানো, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে বা স্ন্যাপচ্যাট থেকেও বন্ধুত্ব হয়ে থাকে। এই বন্ধুত্ব কোনো ভরসা নেই, অনেক সময় দেখা যায় এটা ফ্রড হয়ে থাকে। তো সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বে কোনো বিশ্বাস না করে এটাকে আগে যাচাই করবে, যাচাই করে তারপরে বন্ধুত্ব ভালো করে স্থাপন করবে, না হলে কিন্তু নয়। তোমাদের এই ইউনিটের তৃতীয় অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায় রয়েছে কৈশোরের সমস্যা। তোমরা জানো যে কৈশোরকালে দৈহিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব রকম পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয় কিশোর কিশোরীরা। আকস্মিকভাবে দৈহিক পরিবর্তনের জন্য নানা রকম তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কিন্তু এটা বিভিন্ন হরমোনের জন্য, বা যেহেতু কৈশোর থেকে যৌবনে পা দেবে তাই এই পরিবর্তন তাদের মধ্যে পরিলক্ষিত হয়। কিন্তু তারা ভাবে যে এটা হচ্ছে অস্বাভাবিক, বা অনেক সময় দেখা যায় কোনো রোগা ছেলে বা রোগা মেয়ে রয়েছে, তো সেক্ষেত্রে নিজেকে ভাবে যে কিভাবে মোটা হব, বা বিশাল মোটা রয়েছে সেক্ষেত্রে ভাবে যে আমি কিভাবে নিজে রোগা হব বা স্লিম ফিগার হব। তো এই যে এরকম পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু কৈশোরকালের অন্যতম সমস্যা। এই সময় ছেলেমেয়েরা দেহের সৌন্দর্যের প্রতি বেশি জোর দেয়। তারা ভাবে যে একটা যদি ব্রণ হয় হয়তো দেখতে খারাপ লাগছে, বা ধরো যদি একটু চুল পড়ে যায় ভাবে যে আমি হয়তো টাকলা হয়ে যেতে পারি। তো এইরকম যে বিভিন্ন রকম সমস্যা কৈশোরকালের সম্মুখীন হতে হয়। কৈশোরকালে বিশেষ করে কিশোরীদের একটি অন্যতম সমস্যা হচ্ছে ঋতুস্রাব সমস্যা বা পিরিয়ড সমস্যা। তো এক্ষেত্রে বলবো যে এটি একটি সাধারণ সমস্যা, যেমন বাথরুম বা টয়লেট বা ধরো মলত্যাগ করা যেমন একটি জৈবিক প্রক্রিয়া, ঠিক সেরকম ভাবে ঋতুস্রাব বা পিরিয়ডসও হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া। এই সময় অসম্ভব মেয়েদের মধ্যে দেখা যায় যে বমি বমি ভাব, কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, বা মেজাজ খিটখিটে থাকে। ঠিক আছে, তো এইগুলো নর্মালি দেখা যায়, কিন্তু যখন একটু মোটামুটি নিজেকে একটু মানিয়ে নেবে তখন কিন্তু আর এই সমস্যাগুলো খুব একটা দেখা যাবে না। অনেক সময় দেখা যায় যে হরমোনের ডিসব্যালেন্সের জন্য, যদি হরমোন ঠিক মতো না কাজ করে তাহলে কিন্তু অনিয়মিত পিরিয়ডস হয়ে থাকে বা ইরেগুলার পিরিয়ডস। অনেক সময় দেখা যায় জরায়ুতে সিস্ট থাকে, তার ফলে কিন্তু অনেক সময় মাসিকের সমস্যা হয়ে থাকে। এর থেকে প্রতিকারের উপায় কি? ঠিক মতো ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো কন্ট্রোলে করতে হবে, ফাস্ট ফুড বেশি খাওয়া চলবে না। তাছাড়া নিয়মিত ব্যায়াম করা কিন্তু খুবই প্রয়োজন। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো থাকা উচিত এই সময়। বয়ঃসন্ধিকালের অন্যতম একটি সমস্যা হচ্ছে মেধাধিক্য বা স্থূলতা। এই সময় দেখা যায় যে অনেক সময় ছেলেমেয়েরা অতিরিক্ত খেয়ে ফেলে, বিশেষ করে ফাস্ট ফুডের প্রতি বেশি আকর্ষিত হয়। তার ফলে অনেকে দেখবে রোগা থাকে কিন্তু ফট করে দেখা গেল প্রচুর মোটা হয়ে গেল, কিন্তু এটা ফাস্ট ফুড খাওয়ার ফলে হয়ে থাকে। বা অনেক সময় ধরো জাঙ্ক ফুড খাচ্ছে বা কোনো নেশাদ্রব্য নিচ্ছে, সে মদ, ড্রাগস, এটাও হতে পারে। বা দেখা যাচ্ছে যে ঠিকমতো ব্যায়াম করছে না। তাহলে এই যে এতগুলো সমস্যা, এর ফলে কিন্তু অনেক সময় মোটা হয়ে যেতে পারে বা স্থূলতা দেখা দিতে পারে। তাই এগুলো প্রতিকারের জন্য ঠিকমতো ব্যায়াম করতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে পর্যাপ্ত। বয়ঃসন্ধিকালের আরেকটি সমস্যা হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া। সাধারণত এটি মেয়েদের মধ্যে দেখা যায়, ছেলেদের মধ্যে খুব কম দেখা যায়। ছেলেদের ক্ষেত্রে মাসিকের সময় প্রচুর পরিমাণে রক্ত ক্ষরিত হয়, তার ফলে তাদের শরীর থেকে বা রক্তের মধ্যে যে আয়রন থাকে সেটা চলে যাচ্ছে, ফলে তারা ঠিকমতো যদি খাদ্য গ্রহণ করে তাহলে কিন্তু এই সমস্যা দেখা যাবে না। তাই ঠিকমতো আয়রন যুক্ত খাওয়া খুব দরকার। বয়ঃসন্ধিকালের আরেকটি সমস্যা হচ্ছে না খাওয়া, আর এই না খাওয়া থেকে যে রোগ হয়
সেই রোগের নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অনেকে মনে করে যে আমি ক্যাটরিনা কাইফের মতো ফিগার বানাবো বা দীপিকা পাডুকোনের মতো ফিগার বানাবো। তো সেক্ষেত্রে দেখা যায় তারা ডায়েট মেনটেন না করে, না খেয়ে, না জল খেয়ে, এর ফলে কি হচ্ছে, তারা পুরো রোগা হয়ে যায় আর তার ফলে বিভিন্ন সমস্যায় পড়ে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। আর এই রোগের নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালের আর একটি সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যৌন সমস্যা। এই সময় যেহেতু বিভিন্ন হরমোন ক্ষরণের ফলে তাদের মধ্যে কৌতূহল বাড়ে এবং এই কৌতূহল বশত অনেক কিশোর কিশোরীরা ভুল কাজে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর তার ফলে বিভিন্ন সময়ে তারা সমাজের কাছে মুখ দেখাতে পারে না বা অনেক সময় দেখা যায় যে সমাজ তাদের ভালো চোখে নেয় না। আর অনেক সময় তাদের অজ্ঞতার অভাব বা শিক্ষার অভাবে দেখা যায় যে বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়ে থাকে। যেমন HIV এইডস, এর পুরো নাম জানো, ক্লাস 9-10ও তোমরা পড়েছো ভালো করে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাছাড়া গনেরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। এইবারে আমি আলোচনা করব কৈশোরে প্রাক্ষবিক সমস্যা বা ইমোশনাল প্রবলেম। দেখো, এই সময় কিন্তু অনেক ছেলে মেয়েরা ভুল পথে পরিচালিত হয়, অনেক সময় হতাশা, দুঃখ, কষ্ট বা একাকিত্বের মধ্যে ভোগে। আর ঠিক এই সময় শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক বা পরিবার পরিজনকে উচিত যে সেই ছেলে বা মেয়েটিকে ঠিক পথে পরিচালিত করা। এই সময় দেখা যায় আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সের অভাব, ঠিক মতো পড়াশোনায় মন রাখতে পারে না, একাকিত্ব ভোগে। এই সময় তারা অবসাদে ভোগে। অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে ধরো কোনো প্রিয়জনের মৃত্যু হলো বা প্রিয়জন থেকে বিচ্ছেদ হলো, বা ধরো কোনো পড়াশোনায় যদি একঘেয়ে লাগে, বা ধরো মা বাবা যদি পড়াশোনায় প্রচুর পরিমাণে প্রেসার দেয়, তাহলেও কিন্তু অবসাদে অনেক সময় কিশোর কিশোরীরা ভোগে। এই সময় আত্মহত্যার প্রবণতা দেখা যায়। দেখা যায় যে অনেক সময় ধরো সমবয়সী বন্ধুত্ব থেকে পিছিয়ে পড়া বা অতিরিক্ত শাসন করা, সে বাবা মা হোক বা শিক্ষক শিক্ষিকারা হোক, বা ধরো অনেক সময় দেখা যাচ্ছে যে আত্মসম্মান বোধ চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় ভুল পথে পরিচালিত হয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেক সময় আত্মহত্যার দিকে পা বাড়ায়। কিন্তু যদিও এই আত্মহত্যা কোনো সঠিক পথ নয় এবং এর দ্বারা কোনো সমাধান সম্ভব নয়। এই বয়সে ছেলেমেয়েরা অনেক ভুল পথে পরিচালিত হয়। তার মধ্যে অন্যতম হলো মদ্যপান, ধূমপান এবং ড্রাগ সেবন করা। তারা অনেকে ভাবে যে আমি বড় হয়ে গেছি, কিছু একটা নেশা করার দরকার। বা অনেক সময় দেখা যায় যে পরিবারের বড়রা একসঙ্গে মিশে মদ্যপান করছে বা ধূমপান করছে বাচ্চাদের সামনে। তার ফলে কিন্তু তারা পরিবার থেকে শিক্ষা লাভ করে ধূমপান অনেক সময় করে থাকে। বা অনেক সময় দেখা যায় যে মেয়েদের সামনে ছেলেরা বা ছেলেদের সামনে মেয়েরা নিজেকে হিরো সাজার জন্য বা হিরোইন সাজার জন্য তারা কিন্তু এই নেশায় আসক্ত হয়ে পড়ে। বা কু বন্ধু বা কুসঙ্গ পেলে অনেক সময় ছেলেরা ড্রাগস বা ধূমপান বা মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। ড্রাগস এর মধ্যে অন্যতম হলো কোকেন, হিরোইন ইত্যাদি। এগুলো কিন্তু তোমাদের MCQ হিসেবে আসতে পারে। দেখো একটা, কোকেন কি? কোকেন হলো এক ধরনের ড্রাগস, বা হিরোইন কি? এক ধরনের ড্রাগস। ঠিক আছে, তো এগুলো মোটামুটি MCQ হিসেবে তোমরা পড়বে। আর এর ফলগুলো কি? এর ফলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন অতিরিক্ত পরিমাণে ধূমপান করলে ফুসফুসে প্রবলেম হতে পারে বা ফুসফুসের সমস্যা হতে পারে, ফুসফুসে ক্যান্সার হতে পারে। মদ্যপান অতিরিক্ত পরিমাণে করলে হার্ট বা হৃৎপিণ্ড বিকল হয়ে যেতে পারে, বা হৃৎপিণ্ডে অনেক রকম রোগ দেখা যেতে পারে। আর ড্রাগ সেবন করলে তো প্রচুর পরিমাণে এর কুপ্রভাব রয়েছে। কিশোর কিশোরীরা যাতে নেশাগ্রস্ত না হয়ে পড়ে, তাই প্রত্যেকের মা বাবাকে উচিত ঠিকমতো লক্ষ্য রাখা। তাছাড়া শিক্ষক শিক্ষিকারা এ ব্যাপারে পূর্ণ সহায়তা করবে। এবং কি কোনো গার্জেন যদি টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সা সেই ছেলেটা বা মেয়েটা কোন জায়গায় বা কোন ক্ষেত্রে কাজে লাগাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে গার্জেনদের কিন্তু ভূমিকা খুবই বেশি রয়েছে। এই বয়সে কিশোর কিশোরীরা অপরাধ প্রবণতায় লিপ্ত হয়। যেমন ক্লাস পালানো, ধরো স্যারদের ক্লাস ভালো লাগছে না, বা কোনো বন্ধুর প্ররোচনায় অনেক সময় ক্লাস থেকে পালিয়ে যায়। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য অন্যের কাছ থেকে কোনো জিনিস আদায় করে নেয়, কিন্তু পরবর্তীকালে তাকে এটা ফেরত দেয় না। তো এই যে
মানসিকতা, এটা হচ্ছে একটা মানসিক বিকৃতি, আর একে বলা হয় ক্লেপ্টোমেনিয়া। এমসিকিউ হিসেবে তোমাদের এটা দিতে পারে। অনেক সময় দেখা যায় কিশোর কিশোরীরা অতিরিক্ত পরিমাণে মিথ্যে কথা বলে। কারণ ফার্স্ট পয়েন্ট যদি বলা হয় যে কোনো গোপন জিনিসকে লুকিয়ে রাখার জন্য তারা এই পন্থা অবলম্বন করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেক সময় দেখা যায় তিলকে তাল করা, মানে কোনো ছোট জিনিসকে বড় করা। তাছাড়া পরিবারের কেউ যদি ধরো একটু বাতলাবাজ হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রেও ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই প্রভাব পড়ে। এই সময় আক্রমণাত্মক মনোভাব চলে আসে। দেখবে অনেক বাচ্চা আছে ছোট থেকে মারপিট ঝামেলা এসব করতে থাকে, কিন্তু এই যে অভ্যাসটা থাকে পরবর্তীকালে যখন কিশোরী বা কিশোর হয়ে থাকে তখন কিন্তু এই আক্রমণাত্মক মনোভাব তাদের মধ্যে দেখা যায়। তাহলে এগুলোই ছিল কিশোর কিশোরীদের সমস্যা। এবারে বলবো কিশোর কিশোরীদের কর্তব্য। প্রত্যেক কিশোর কিশোরীকে কিছু কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে। ফার্স্ট পয়েন্ট যদি বলি, যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেক কিশোর কিশোরীর দরকার একটা নির্দিষ্ট লক্ষ্য রাখা এবং লক্ষ্য রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়া, নিজস্ব কেরিয়ার তৈরি করা। প্রত্যেকের উচিত মা বাবাকে শ্রদ্ধা করা এবং ভালোবাসা। অনেক সময় দেখা যায় যে মা বাবা যদি কিছু ভালো কথা বলে সেক্ষেত্রে ছেলে মেয়েরা অত কানে নেয় না, অত শ্রদ্ধা করে না। তো এই জিনিসটা যাতে তাদের মধ্যে না হয় সেই দিকে লক্ষ্য রাখা খুবই দরকার। নিয়মিত শরীর চর্চা করতে হবে, খেলাধুলা ব্যায়াম, সে হাঁটাচলা হতে পারে বা সাঁতার হতে পারে বা সাইকেলিং হতে পারে, এগুলো কিন্তু নিয়মিত করা উচিত। কোনো বিষয় বুঝতে না পারলে বা কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করার কিছু থাকে তাহলে অতি অবশ্যই বড়দের বা শিক্ষক শিক্ষিকাকে জিজ্ঞেস করা উচিত। প্রত্যেক পিতামাতার উচিত যে শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সম্পর্ক সুমধুর রাখা। দেখো অনেক সময় দেখা যায় যে আমরা পড়া থেকেও এই সমস্যার সম্মুখীন হই, যে দেখা যায় যে ক্লাস 7 বা 8-এ বা ধরো 11-12-এ কোনো ছেলে মেয়েকে ভর্তি করালো, যেদিন ভর্তি করাতে এলো শুধু সেদিনই কথা হলো, তারপর আর মাঝখানে কোনো কথা নেই। যদি ফোন করি অনেক সময় ফোন রিসিভ করে না, ঠিক আছে। তো এই যে এই সমস্যাগুলো রয়েছে, প্রত্যেক মা বাবার উচিত যে শিক্ষক শিক্ষিকার সঙ্গে ভালো করে সম্পর্ক রাখা এবং প্রত্যেক মাসে মাসে না হলেও 2 মাস 3 মাস পরও একবার ছেলে মেয়ের খোঁজ নেওয়া, যে পড়াশোনা ঠিকমতো করছে কিনা বা কোনো রকম পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে কিনা। এগুলো কিন্তু প্রত্যেক মা বাবার করা উচিত। অপরাধ প্রবণতা দূরীকরণের জন্য অতি অবশ্যই মা বাবাকে এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক বজায় রাখতে হবে। প্রত্যেক মা বাবার উচিত ছেলে বা মেয়ের বন্ধুর সঙ্গে ভালো করে সম্পর্ক বজায় রাখা, তার কাছে খোঁজ নেওয়া সে ঠিক মতো পড়াশোনা করছে কিনা বা সে কোনো অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য রাখা। প্রত্যেক মা বাবার উচিত এই সময় বিভিন্ন সামাজিক কাজে বা প্রকল্পে অংশগ্রহণ করা, যেমন ধরো বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা হতে পারে বা রক্তদান হতে পারে, তো বা কোনো আঁকা বা খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের প্রতি আগ্রহ দেখাতে হবে, যার ফলে ওরা বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যদি দেখা যায় ছেলে মেয়েকে কোনো মতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, তাহলে অতি অবশ্যই চিকিৎসার মাধ্যমে বা মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে তাকে চিকিৎসা করা বা জুভেনাইল হোমে পাঠানো। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওে নতুন কিছু টপিক নিয়ে। আর আশা করি তোমাদের আজকের এই ভিডিও সবার ভালো লেগেছে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর এর কিছুদিন পরে আমি চেষ্টা করব নোটস দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই ভবিষ্যতে একজন সুনাগরিক হয়ে ওঠো।